হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রিপারেশনের মধ্যে আছো। তো আজকে তোমাদের এসএলএসটি ভূগোলের একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। এটা একটি প্রধানত এমসিকিউ ক্লাস। তো তোমরা সকলেই জানো যে এসএলএসটির মানে অ্যাডভার্টাইজমেন্ট খুব শীঘ্রই বেরোবে। তো তার জন্য আমাদেরকে প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু করে দিতে হবে। ঠিক আছে? তো সেই জন্যই আজকে পর্বত গঠন আর পাঠ সংস্থান তত্ত্ব তোমাদের সিলেবাসে 9, 10 বা 11, 12 দুটোরই যেটা প্রথম ইউনিট এ জিওটেকটনিক্স, সেই জিওটেকটনিক্স এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পর্বত গঠন ও পাঠ সংস্থান তত্ত্ব। তো সেইটা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি তোমাদের সামনে হাজির করেছি। যে এমসিকিউ গুলো আমার মনে হয়েছে যে এমসিকিউ গুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে বা পরীক্ষায় আসতে পারে। তো আমরা যেটুকু জানি যে 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নই হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই বছর প্যাটার্ন কি হবে সেটা আমরা জানি না, বাট যদি আমরা এটা ধরে নিই যে এমসিকিউ প্যাটার্নই হবে, তো সেই হিসাবে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। তো সেই এমসিকিউ গুলো সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটার দিকে দেখো। প্রথম প্রশ্নটা কি বলা, কি বলছে যে কোন ধরনের প্লেট সীমান্ত সাধারণত ওরোজেনিক পর্বত গঠন ক্রিয়াকলাপের সাথে সব থেকে বেশি যুক্ত? এর উত্তর হচ্ছে সংযোগ সীমানা। তো এখানে যে প্লেট সীমান্ত গুলো আমরা যখন পড়েছি, তো প্লেট সীমান্ত গুলো সম্পর্কে তোমাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে দিই। সাধারণত 4 ধরনেরই প্লেট সীমান্ত এখানে দেখা যায়। তার প্লেটের দেখতে পাওয়া যায়, সেগুলোই এখানে দেওয়া হয়েছে। তো তার মধ্যে দেখো, যেটা হচ্ছে তোমার বিচ্যুতি সীমানা। বিচ্যুতি সীমানা কি? যখন কোনো একটা ফাটল বরাবর দুটো প্লেট একে অপরের দিক থেকে সরে যায়, সেটাকে আমরা বলি বিচ্যুতি সীমানা। স্থানান্তর সীমানা মানে একটা প্লেট একে অপরের দিক থেকে দূরে, এই দিকে, মানে একটা প্লেট এই দিকে আর একটা প্লেট এই দিকে, দুটো বিপরীত দিকে সরে যায় এবং সে দিক থেকে অন্যদিকে স্থানান্তরিত হয়ে যায়, সেটা স্থানান্তর সীমানা। নিষ্ক্রিয় প্রান্ত মানে কি? যখন একটা প্লেট এইভাবে পাশ চলে যাচ্ছে আর একটা প্লেট এইভাবে চলে যাচ্ছে, মানে দুটো প্লেট পাশ বরাবর বয়ে যাচ্ছে, কেউ একে অপরের কাছেও আসছে না বা একে অপরের থেকে দূরেও সরে যাচ্ছে না। কিন্তু সংযোগ সীমানাটা কি? সংযোগ সীমানা মানে হচ্ছে দুটো একে অপরের দিকে আসছে এইভাবে। এবং এর ফলে কি হয়, যখন দুটো প্লেট একে অপরের, তখন কি হয়, যে প্লেটটা তুলনামূলক ভারী সেই প্লেটটা নিচের দিকে নেমে যায় এবং যে প্লেটটা তুলনামূলক হালকা সেই প্লেটটা চাপ ওপরের দিকে উঠে যায়। এবং তার ফলে কি হয়, ভাঁজ খেয়ে বিভিন্ন ধরনের পর্বত যেগুলো তৈরি, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, এই যে বিভিন্ন ধরনের পর্বত আছে, সেই পর্বতগুলো তৈরি হয়। তো সেই জন্য সংযোগ সীমানা যেটা, সেই সংযোগ সীমানায় কিন্তু আমার অরোজেনিক বা পর্বতগঠন ক্রিয়াকলাপের সাথে সব থেকে বেশি যুক্ত। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন কি বলছে। এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন এবং এটা আমি জানি সবাই তোমরা জানো, তাও আমি কোশ্চেনটা রেখেছি। সেটা হচ্ছে হিমালয় কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে? এর উত্তর আমরা সবাই জানি, ভারতীয় এবং ইউরেশীয় প্লেট। ভারতীয় এবং ইউরেশীয় প্লেট দুটোই মহাদেশীয় প্লেট। এই দুটো প্লেট আমরা জানি, যেটা সেটা হচ্ছে যে টেথিস মহাসাগর ছিল। টেথিস মহাসাগরে সেডিমেন্ট জমা হতো এবং তখন কি ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের দিকে কাছে আসে এবং কাছে এসে কে যখন একে অপরের দিকে সংযোজন হয়, মানে সংযোজন বা সাবডাকশন হওয়ার ফলে কি হয়, ভারত এবং ইউরেশীয় প্লেট এইভাবে একে অপরের দিকে সংঘর্ষের ফলে এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছে। এবং এখন একটা জিনিস অবশ্যই এখানে মনে রাখবে, হিমালয় পর্বত কিন্তু ক্রমবর্ধমান, সেটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বত এর একটা উদাহরণ। এবং হিমালয় পর্বত কিন্তু এখনো বাড়ছে, এখনো কিন্তু হিমালয় পর্বত বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে সাবডাকশন যেটা বা নিচের দিকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এখনো হচ্ছে। সেই জন্য দেখবে প্রায় সময় আমরা নেপালে ভূমিকম্প, এখানে ভূমিকম্পের খবরগুলো কিন্তু আমরা পাই। তো হিমালয় কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে? উত্তর হচ্ছে ভারতীয় ও ইউরেশীয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে যে দুটি মহাসাগরীয় প্লেটের দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলে সাধারণত কোন ধরনের পর্বতমালা তৈরি হয়? ঠিক আছে, এটা কি? যে দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলে যে পর্বতটা তৈরি হয় সেটা হচ্ছে আমার ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। এটা কি হয়, যে যখন ধরো দুটো মহাদেশীয় প্লেট থাকে, একটা মহাদেশীয় প্লেট দুটো মহাদেশীয় প্লেট যখন একে অপরের দিকে আসে এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে মহাসাগরে যে প্লেট, সেই প্লেটের ঘনত্ব অনেক বেশি হয় এবং সেই প্লেটে ভারীও অনেক বেশি হয়। কিন্তু মহাদেশীয় প্লেটে ঘনত্ব অনেক কম হয় এবং মহাদেশীয় প্লেট ভারীও কম হয়। কিন্তু যখন দুটো মহাদেশীয় প্লেট একে অপরের দিকে সংঘর্ষ হয়, তার যেটা তুলনামূলক একটু বেশি ভারী, সেই প্লেটটা কি হয়, এইভাবে নিচের দিকে নেমে যায়। এবং যেটা তুলনামূলক হালকা, সেটা এইভাবে মানে ওপরের দিকে উঠে যায়। এবং এই সংযোজনের ফলে কি হয়, এই অঞ্চলগুলোতে এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে
কি হয়, আমার ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যেমন কি আমাদের হিমালয় পর্বত, যেমন আন্দিজ পর্বত, এই যে পর্বতগুলো রয়েছে এই পর্বতগুলো কিন্তু মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই তৈরি হয়েছে। তো দুটো মহাদেশীয় প্লেটের সংঘর্ষের ফলে কি ধরনের পর্বতমালা তৈরি হয়, সেটা হচ্ছে আমার ভাঁজ পর্বত। এবার কি হয়, আগ্নেয়গিরির এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমার মহাদেশীয় এবং মহাসাগরের যে পর্বত প্লেট আছে সেই পর্বত বা সেই প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়, যেটা মহাদেশীয় এবং মহাসাগরের যে প্লেট গুলো আছে সেই প্লেটের যেমন প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা, সেখানে কি দেখতে পাওয়া যায়, আমরা আগ্নেয় বা দ্বীপ বলে যেগুলো দেখতে পাই সেগুলো সাধারণত যে, এবং সেই জায়গাগুলোতে অগ্নুৎপাতের ঘটনা দেখগুলো ঘটে। কিন্তু যে যখন দুটো মহাসাগরীয় প্লেটের সংঘর্ষ হয়, সেখানে কিন্তু অগ্নুৎপাতের ঘটনা ঘটে না। যেমন আমাদের হিমালয়ে কিন্তু কোনো রকম অগ্নুৎপাতের ঘটনা ঘটে না, কারণ ম্যান্টেল প্লুম যেগুলো থাকে সেগুলো অত উপর মানে উপরে যেহেতু একটা পলির স্তর থাকে, সেই স্তর ভেদ করে উপর অব্দি আসতে পারে না। তাই আগ্নেয়গিরি বলে, দ্বীপ বলে, এগুলো মনে রাখবে। এইগুলো কি হয়, মহাদেশীয় এবং মহাসাগরের যে প্লেট আছে তাদের সংঘর্ষের ফলে কিন্তু এগুলো তৈরি হয়। আর খন্ডিত পর্বত তোমার মহাসাগরীয় প্লেটের সংঘর্ষের ফলেই তৈরি হয়। তাহলে মহাদেশীয় প্লেটের ফলে সংঘর্ষের ফলে কি তৈরি হচ্ছে, আমার ভাঁজ পর্বত। বোঝা গেল? আর বাকিগুলো মনে রাখবে কি থেকে তৈরি হয় সেটা আমি বলে দিলাম, মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে কোন পর্বতমালা সিস্টেম নাজকা আমেরিকা প্লেটের সংঘর্ষের সঙ্গে যুক্ত। তাহলে নাজকা প্লেট এবং দক্ষিণ আমেরিকান যে প্লেট আছে এই দুটো প্লেটের সংঘর্ষের ফলে কোন পর্বতমালা তৈরি হয়েছে, উত্তর হচ্ছে আমার আন্দিজ। একটু আগে পড়লাম হিমালয়, হিমালয় একটু আগেই পড়লাম কি না ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে। আর নাজকা প্লেট আর দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষের ফলে আমার কি তৈরি হচ্ছে, আন্দিজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, প্লেট টেকটনিক্সে একটি প্লেট অন্যটির নিচে, প্লেট টেকটনিক্সে কি বলছে, একটি প্লেট অন্যটির নিচে যে ডুবে যাওয়া, প্লেট টেকটনিক্সে একটি প্লেট অন্যটি প্লেটের নিচে ডুবে যাওয়া, এই জিনিসটাকে কি বলা হয়, এটাকে আমরা বলি হচ্ছে সংযোজন। ঠিক আছে, এটাকে আমরা বলছি সংযোজন। এটা কি, যখন প্লেট টেকটনিক্সে কি হয়, দুটো প্লেট একটা প্লেট প্লেট এইভাবে আসছে এবং কি হয় যে একটা প্লেট আরেকটা প্লেটের যাচ্ছে, ঠিক আছে, এবং যখন এইভাবে নিচের দিকে ঢুকে যাচ্ছে তখন এই যে নিচের দিকে নেমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, যে যে প্লেটটা ভারী সেই প্লেটটা নিচের দিকে নেমে যাচ্ছে এবং পরবর্তীকালে এই জায়গাগুলোতে প্লেটটা ক্ষয় পাচ্ছে এবং ম্যান্টেল প্লুম আকারে এইভাবে উপরের দিকে আবার উঠে আসছে। এবং এখানে কি হয়, আমাদের যেটা আপার ম্যান্টেল সেখানে কি হয়, এরকম একটা হিট সাইকেল সেটা সবসময় চলতে থাকে। সুতরাং একটা প্লেটের অন্য প্লেটের নিচে যে ডুবে যায় সেটাকে আমরা বলছি সংযোজন। চলো এবার কি, এবার এখানে দেখো যেটা হচ্ছে সংবহন। সংবহন জিনিসটা কি, সংবহন মানে হচ্ছে যখন বয়ে নিয়ে যাচ্ছি, যখন একটা প্লেট মানে এইভাবে বয়ে যাচ্ছে। বিভাজন মানে কি, যখন এক অপরের দিক থেকে জুড়ে চলে যাচ্ছে। এবং উপচলন মানে কি, যখন একটা প্লেট আরেকটা প্লেটের এইভাবে ওপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কি বলেছে যে মহাদেশীয় মহাদেশীয় ও সমুদ্রীয় সংমিশ্রণ প্লেটের উদাহরণ কি। মহাদেশীয় এবং সমুদ্রীয় সংমিশ্রণ প্লেটের একটা উদাহরণ হচ্ছে আমার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ঠিক আছে, এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট যদি তুমি ভালো করে ম্যাপটাও দেখো, যদি আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা দেখো সেখানেও দেখতে পাবে কিন্তু, যেটা আমার ভারতীয় মহাদেশ, ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া, তার মাঝে কিন্তু আরব সাগর আছে এবং তোমার বঙ্গোপসাগর, এই যে জায়গাটা আছে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা কি বুঝতে পারছি, ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া এই পুরো যে অঞ্চলটা জুড়ে, সেখানে কি এই যে প্লেটটা আছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, সেখানে মহাদেশ এবং সমুদ্র দুটো পার্টই এখানে রয়েছে। এবার এইখানে তোমাদেরকে একটা জিনিস ভালো করে বলে দিই, সেটা মনে রাখবে, এই যে প্রশান্ত প্লেট, এই প্রশান্ত প্লেট হচ্ছে আমাদের যতগুলো প্লেট আছে তার মধ্যে সব থেকে বড় প্লেট হচ্ছে আমার প্রশান্ত প্লেট। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের যে প্লেট, এই প্লেটটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে মহাসাগরীয় প্লেট। এটা কিন্তু অবশ্যই 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 মাথায় রাখবে। প্রশান্ত মহাসাগরীয় প্লেট তাহলে কি বললাম, সেটা হচ্ছে আমার সব থেকে বড় প্লেট, যতগুলো আমার প্লেট আছে তার মধ্যে সব থেকে বড়। এবং প্লেট হচ্ছে একমাত্র প্লেট যেটা পুরোপুরি মহাসাগরীয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট কি, মহাদেশীয় ও সমুদ্র সংমিশ্রণের প্লেটের একটা উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে নিম্নলিখিত কোন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সাধারণ সীমানায় দেখা যায় না। তার মানে কি, সংযোগ সীমানা মানে কি, যেখানে একটা প্লেট আর একটা প্লেটের দিকে এইভাবে সংযোজিত হয় বা একটা প্লেট আর একটা প্লেটের কাছে আসে,
সেটাকে আমরা বলি সাধারণত সংযোগ সীমানা। এখন যে অপশন গুলো রয়েছে, মহাসাগরীয় খাত, তাহলে কি হচ্ছে যখন একটা প্লেট আরেকটা প্লেটের এভাবে সংঘর্ষ হচ্ছে, তাহলে কাছে আসে, তাহলে কি হচ্ছে এই বরাবর একটা একটা বড় খাদের সৃষ্টি হচ্ছে, তাহলে মহাসাগরীয় খাদ এখানে তৈরি হচ্ছে। এবং কি বলেছি, যখনই তোমার সংযোগ সীমানায় অগ্নুৎপাত দেখতে পাবে, আগ্নেয় বলয় তৈরি হবে, সেখানে সংঘর্ষ যেহেতু হচ্ছে, সংঘর্ষের ফলে সেখানে ভূমিকম্প তৈরি হবে, সুতরাং ভূমিকম্প তুমি সেখানে দেখতে পাবে, আগ্নেয় বলয়ও তুমি সেখানে দেখতে পাবে। তাহলে সংযোগ সীমানায় আমরা মহাসাগরীয় খাদও দেখতে পাচ্ছি, ভূমিকম্প দেখতে পাই, আগ্নেয় বলয় দেখতে পাচ্ছি, দেখে দেখা যায় না কি, সেটা হচ্ছে মহাসাগরের মধ্যবর্তী রিচ বা মিড ওসিয়ানিক রিচ। এটা হচ্ছে সঠিক উত্তর। তো মহাসাগরের মধ্যবর্তী রিচটা কি, যখন দুটো প্লেট এক অপরের দিক থেকে, প্লেটটা এইদিকে চলে যাচ্ছে, এই প্লেটটা এইদিকে চলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, যেহেতু এক অপরের দিক থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে যেটা আমার ম্যান্টেল থেকে কি হচ্ছে, এইভাবে আমার ম্যাগমা গুলো বাইরে বেরিয়ে আসছে এবং লাভা হিসেবে জড়ো হয়ে এইভাবে সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলে একটা এরকম একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে যে সংযোগ সীমানা কিন্তু ধ্বংসাত্মক সীমানা, কারণ সেখানে কি হচ্ছে, একটা প্লেট আসছে, একটা প্লেটের নিচে নেমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, সেই প্লেটটা ধ্বংস হচ্ছে বা সেই প্লেটটা গলে যাচ্ছে। অন্যদিকে মহাসাগরের মধ্যবর্তী রিজ বা মিড ওসিয়ানিক রিজ কিন্তু কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ কারণ কি, এই জায়গাতে নতুন প্লেটের সৃষ্টি হয়েছে বা প্লেট নতুন ভাবে তৈরি হয়েছে, কারণ এই জায়গা থেকে আমার ম্যাগমা লাভা হিসাবে জমে জমে নতুন প্লেটের সৃষ্টি করছে। তাই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সংযোগ সীমানায় দেখা যায় না কোনটা, সেটা হলো মহাসাগরীয় মধ্যবর্তী রিচ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে আল্পস পর্বতমালা, বলছে আল্পস পর্বতমালা কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে? সেটা কি ইউরেশিয়ান ও আফ্রিকান। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম ভারতীয় আর অস্ট্রেলীয়, সেটা ভারতীয় অস্ট্রেলীয় যেটা আহ, এই প্লেটটা কি মহাদেশ এবং তোমার মহাসাগর দুটো নিয়ে গঠিত। আর এখানে মনে রাখবে আল্পস পর্বতমালা কোন দুটি টেকটনিক প্লেটের ফলে সংঘর্ষিত হচ্ছে, সেটা হচ্ছে ইউরেশীয় এবং আফ্রিকান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, সেটা হচ্ছে ভাঁজ পর্বত সাধারণত বিচ্যুতি সীমানায় তৈরি হয় না কেন? ভাঁজ পর্বত সাধারণত বিচ্যুতি সীমানায় তৈরি হয় না কেন? এবার সেটা দেখো, এখানে দেখো, সেটা হচ্ছে ভাঁজ পর্বতের জন্য আমাদের বিচ্যুতি সীমানা বলতে প্রথমে আমরা কি বুঝি, বিচ্যুতি সীমানা মানে কি, যখন কোন একটা ফাটল বরাবর কি হচ্ছে, একটা প্লেট একদিকে চলে যাচ্ছে আর একটা প্লেট একদিকে চলে যাচ্ছে। এবার আমরা জানি কি ভাঁজ পর্বত তৈরি হতে গেলে কি হতে হবে, দুটো প্লেটের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হতে হবে। মুখোমুখি এই যে সংঘর্ষ না হলে ভাঁজ খেয়ে তো এইভাবে উঠবে না। তাহলে এখানে দেখো, তুমি যতগুলো অপশন আছে, একটাই অপশন আছে সংকোচনের অনুপস্থিতি। সংকোচন মানে কি পর্বতের দিকে আসা বা স্কুইজ হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি। সেই জন্য কি বিচ্যুতি সীমানায় ভাঁজ পর্বত কিভাবে তৈরি হবে, ভাঁজ পর্বত তৈরি হতে গেলে প্রথম যে কন্ডিশন, সেটা হচ্ছে দুটো প্লেটকে একে অপরের দিকে আসতে হবে এবং একে অপরের দিকে সংঘর্ষ হতে হবে। সংঘর্ষের ফলে তবেই তো সেই একটা প্লেট নিচের দিকে নেমে যাবে আর একটা প্লেট ভাঁজকে উপরের দিকে উঠেই তো ভাঁজ পর্বতের আমার সৃষ্টি হবে। তাহলে বিচ্যুতি সীমানাতে ভাঁজ পর্বত কোনোভাবে তৈরি হতে পারবে না। কিন্তু বিচ্যুতি সীমানায় প্লেটের গতিবিধির আমরা উপচলনা দেখতে পাই আর প্লেট পাশ কাটিয়েও চলে যায়। ঠিক আছে, তাহলে ভাঁজ পর্বত বিচ্যুতি সীমানায় তৈরি হয় না, কারণ কি সংকোচন দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার কি বলেছে, পর্বতমালার মধ্যে ওফিওলাইট কমপ্লেক্সের উপস্থিতি কি নির্দেশ করে? পর্বতমালার মধ্যে ওফিওলাইট কমপ্লেক্সের উপস্থিতি নির্ভর করে সেটা হচ্ছে মহাসাগরীয় তলদেশের উত্তোলন। এটা মনে রাখবে। এবার কি ওফিওলাইট কমপ্লেক্স জিনিসটা কি, সেটা তোমাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিই। ওফিওলাইট কমপ্লেক্স বলতে বোঝায় যে যখন ধরো একটা মহাদেশীয় প্লেট, তাহলে কি হয়, মহাসাগরীয় প্লেট একটু আগেই বললাম যার ঘনত্ব বেশি। ঠিক আছে, যেহেতু তার উপরে জল থাকে, তার ঘনত্বটা বেশি এবং তার মানে তার ওজনও বেশি, সেই কারণে কি হয়, সে নিচের দিকে নেমে যায়। এবং এই যে মহাসাগরীয় প্লেট যখন নিচের দিকে নেমে যাচ্ছে এবং মহাদেশীয় প্লেট উপরে রয়েছে, এই মহাসাগরীয় প্লেট নিচের দিকে নামার ফলে আমরা জানি কি ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব তত আমার উষ্ণতা বৃদ্ধি পায়। এবং কি যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন কি হয়, এই মহাসাগরীয় প্লেট গুলো কি আস্তে আস্তে ক্ষয় পায়। এবং এই ক্ষয় পাওয়ার ফলে কি হয়, যেহেতু উষ্ণতা বৃদ্ধি পায়, তো সেইগুলো কি হয় আবার ম্যাগমা হিসাবে এই ওপরের দিকে উষ্ণতা প্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে আসে। এবং কি হয়, এই যে মহাদেশীয় প্লেটের এখানে যে আমার পর্বতটা তৈরি হল, এই পর্বতের মধ্যে এই মহাসাগরীয় প্লেটের কিছু বৈশিষ্ট্য বা প্লেটের কিছু অংশ এই এই পর্বত অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি ওফিওলাইট কমপ্লেক্স। এবং এই ওফিওলাইট কমপ্লেক্স থেকে কি হয়, যে বিভিন্ন বিজ্ঞানীরা যখন গবেষণা করে তখন এরা এই গবেষণা করে ওই যে মহাসাগরীয় প্লেটটা আছে না, সেই মহাসাগরীয় প্লেটটা সম্পর্কে বিভিন্ন ধারণা বা মহাসাগরীয় প্লেটের শিলার গঠন কিরকম ছিল, কি ধরনের শিলা দিয়ে গঠিত ছিল, সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেতে পারে।
পাই। তাই ওফিউলাইট কমপ্লেক্সটা কি, যখন কোনো মহাদেশীয় প্লেট বা মহাদেশীয় মানে এই যে কনভার্জেন্স যখন পর্বত তৈরি হয়, সেই পর্বতমালার মধ্যে মহাসাগরীয় প্লেটে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা দেখতে পাই মহাদেব, সেইটাই হচ্ছে আমার ওফিউলাইট কমপ্লেক্স। যেমন শিলার কাঠামো, সেখানে ডাইক কি কি ছিল, এই যে জিনিসগুলো আছে, এইটাই হচ্ছে ওফিউলাইট কমপ্লেক্স। তাই অফিউলাইট কমপ্লেক্সের উপস্থিতি কিসের নির্দেশ করে? মহাসাগরের তলদেশের উত্তোলন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে যে মহাসাগরীয় আর মহাদেশীয় সংঘর্ষে কোন প্রক্রিয়াটি দেখতে পাওয়া যায়? ঠিক আছে, এখানে দেখো মহাসাগরীয় মহাদেশীয় কি হয়, যখন একটা মহাদেশীয় প্লেট আছে এবং একটা মহাসাগরীয় প্লেট আছে, মহাদেশীয় প্লেট এবং মহাসাগরীয় প্লেট, একটু আগেই বললাম মহাসাগরীয় প্লেট যেহেতু ভারী সেহেতু সে কি হবে, সেই নিচের দিকে নেমে যাবে এবং নিচের দিকে নেমে গিয়ে কি হবে, এই মহাসাগরীয় প্লেটটার ক্ষয় পেতে শুরু করবে এবং পাওয়ার পর সেটা আস্তে আস্তে ক্ষয় পেয়ে পেয়ে সেটা ম্যাগমাতে পরিণত হবে এবং এই ম্যাগমা কি হবে, উষ্ণ হবে এবং উষ্ণ হয়ে এইভাবে উপরের দিকে উঠে আসবে এবং উপরের দিকে উঠে এসে কি হবে না, এখানে কোনো ফাটল বরাবর বা কোনো জায়গা বরাবর বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে অগ্নুৎপাত ঘটাবে এবং কি হবে, এবং সেটা একটা পুরো জায়গা জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা ছোট 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 আগ্নেয়গিরি তৈরি হবে, যেটাকে দেখে মনে হবে একটা আগ্নেয় মেখলা বা আগ্নেয় শৃঙ্খল। তাই মহাসাগরীয় মহাদেশীয় সংঘর্ষের যে প্রক্রিয়াটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমার আগ্নেয় পর্বত শৃঙ্খল। ঠিক আছে, কিন্তু বাকি যে অপশন গুলো আছে দেখো, যেমন অ্যান্টিক্লাইনোরিয়াম গঠন, ব্লক ফল্ডিং, শিল্ড আগ্নেয়গিরির গঠন, এই যে জিনিসগুলো আছে এগুলো সাধারণত মহাদেশীয় যে প্লেটের যে সংঘর্ষ তার ফলেই আমরা দেখতে পাই। কিন্তু মহাদেশীয় মহাসাগরীয় যে সংঘর্ষ সেখানে সাধারণত আগ্নেয় পর্বত শৃঙ্খল, আগ্নেয় পর্বত, ভূমিকম্প, এই জিনিসগুলো দেখতে পাই যায়, যেমন জাপান, প্রশান্ত মহাসাগর, আগ্নেয় মেখলা, এগুলো মনে রাখবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, পর্বত গঠনের সময় আইসোস্ট্যাসি ধারণা কোন প্রক্রিয়ার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত? ঠিক আছে, এবার কি তোমাকে একটু আইসোস্ট্যাসি ধারণাটা তোমাকে নিতে হবে। আইসোস্ট্যাসি জিনিসটা কি? আইসোস্ট্যাসি বলতে আমরা জানি কি, যে সমস্ত যে প্লেট আমাদের আছে প্রত্যেকটা প্লেটই কি হচ্ছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে এবং এই যে ভাসমান অবস্থায় থাকার সময় এই প্রত্যেকটা প্লেট বা এই পুরো আমাদের ভূত্বক যে সমতাটা বজায় রাখে, সেই সমতাটাকে আমরা বলছি আইসোস্ট্যাসি। যেমন কি, ধরো কোনো একটা জায়গায় দুটো প্লেট এইভাবে এসে ভাঁজ খাচ্ছে, মানে ধাক্কা মারছে, ধাক্কা খেয়ে কি হচ্ছে, একটা পর্বত তৈরি, তাহলে কি হচ্ছে, ভূমিভাগটা আমার উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক যেমন উঠে যাচ্ছে ঠিক সেইভাবে কোনো না কোনো জায়গায় কিন্তু আবার একটা প্লেট আরেকটা প্লেটের নিচে চলে যাচ্ছে এবং নিচে চলে গিয়ে কি হচ্ছে, সেই জায়গাটা সেই প্লেটটার ক্ষয় হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে কি হচ্ছে, এই যে কোথাও একটা উত্তোলন হচ্ছে, ঠিক সেইভাবে কোনো না কোনো একটা জায়গায় ক্ষয় হচ্ছে এবং এই ক্ষয় এবং উত্তোলন এটার মধ্যে যে সমতা বজায় রাখছে, যার ফলে সমস্ত ভূমিভাগ একদম ঠিকঠাক ভাবে রয়েছে, কোথাও কিছু কোনো প্রবলেম হচ্ছে না। এই জিনিসটাকে আমরা বলি আইসোস্ট্যাসি। তাহলে পর্বত গঠনের সময় কি হয়, পর্বত গঠন আমরা জানি কি সাধারণত যে কি হয়, ভূ উত্তোলন, এইভাবে ভূ উত্তোলনের ফলেই তো আমাদের পর্বত গঠিত হয়। তাহলে পর্বত গঠনের সময় আইসোস্ট্যাসি ধারণা কোন প্রক্রিয়ার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত? উত্তর হবে আমার বৃহৎ ভূ উত্তোলন। বোঝা গেল? কারণ কি, পর্বত গঠন মানে কি, ভূমির উত্তোলন হচ্ছে, ভূমির উত্তোলন হলে তবেই তো পর্বত গঠন হবে। তাই আইসোস্ট্যাসিস কে তুমি যখন পর্বত গঠনের সময় পড়বে তখন কি হচ্ছে, পর্বত গঠনকে বৃহৎ ভূ উত্তোলন হচ্ছে। আবার আইসোস্ট্যাসিকে যখন তুমি সমুদ্র গঠনে পড়বে, যেখানে কিছু মানে সমুদ্রের যেখানে মানে ধ্বংসাত্মক মানে যে প্লেট সি মানে সেইটা যখন পড়বে তখন সেখানে কি হবে, সমুদ্রের তলদেশে নিমজ্জন বা সংযোজন, সেগুলো। বোঝা গেল? তাই চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলছে, সংযোজিত স্তূপ বা অ্যাক্রিওশনারি ওয়েজ সাধারণত কোথায়, সংযোজিত ওয়েজ সাধারণত কোথায় দেখতে পাওয়া যাচ্ছে আমরা, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার উপচলন অঞ্চলে। ঠিক আছে, সংযোজিত স্তূপ সংযোজিত স্তূপ মানে কি, বা অ্যাক্রিওশনারি ওয়েজ জিনিসটা কি, সেটা হচ্ছে যে ধরো একটা প্লেট আরেকটা প্লেটের ওপর এইভাবে আসছে এবং কি হচ্ছে, স্তূপের আকারে এইভাবে এইভাবে একটা তোমার এক মানে তোমার পর্বত তৈরি হচ্ছে। তাহলে তুমি যে বাকি যে অপশন গুলো রয়েছে দেখো, স্থানান্তর সীমা এই ঘটনাটা তুমি দেখতে পাবে না। মহাসাগরের রিজে দেখতে পাবে না, কারণ মহাসাগরের যে দুটো প্লেট এইভাবে দুটো দিকে আলাদা চলে যাচ্ছে। রিফট উপত্যকা মানে কি, রিফট উপত্যকা মানে হচ্ছে স্তূপ পর্বত, যেমন
এইভাবে পুরো একটা একটা কোন একটা ফাটল বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে এবং কোন একটা উঠে যাচ্ছে। তাহলে এই তিনটে অপশন তো আমার হচ্ছেই না। তাহলে একমাত্র অপশন কি পড়ে রয়েছে আমার উপচলন অঞ্চল। তাই সংযোজিত স্তূপ কি হয় আমার উপচলন অঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। যে উঁচু পর্বতশ্রেণীর নিচে নিচে পর্বতের মূল ভাগ বৃদ্ধিতে কোন প্রক্রিয়াটি সহায়ক? ঠিক আছে, উঁচু পর্বতশ্রেণীর নিচে কি বলছে, মূল ভাগের বৃদ্ধিতে কোন প্রক্রিয়াটি সহায়ক? এর উত্তর হচ্ছে আমার আইসোস্ট্যাটিক রিবাউন্ড। কি আইসোস্ট্যাটিক রিবাউন্ড? যখন আমার এইভাবে উঁচু পর্বতশ্রেণী তৈরি হচ্ছে এবং তার ফলে কিছু নিচের যে পর্বতশ্রেণীর নিচের যে ভূভাগটা আছে, মূল ভূভাগটা আছে, সেইটা কি হচ্ছে, আইসোস্ট্যাটিক রিবাউন্ড হচ্ছে। মানে কি, এই জায়গাটা বৃদ্ধি পাচ্ছে, তো কোনো না কোনো একটা জায়গায় সাবডাকশন হচ্ছে, মানে এই জায়গার বৃদ্ধির জন্য কোনো না কোনো একটা জায়গায় নিচে নেমে যাচ্ছে। যে আমার যে সমতাটা, সেই সমতাটা আমার বজায় থাকছে। তাই পর্বতশ্রেণীর মূল ভাগের বৃদ্ধিতে সহায়ক একমাত্র সহায়ক প্রক্রিয়াটি হচ্ছে আমার আইসোস্ট্যাটিক রিবাউন্ড। এবার কি বাকিগুলো যেমন রয়েছে, যে ম্যান্টেল উত্তোলন, ম্যান্টেল উত্তোলনের ফলে কি হচ্ছে, যে ম্যান্টেল উত্তোলন হয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, তাহলে সেটা তো নিচের পর্বতের মূল ভাগের বৃদ্ধিতে কোনোভাবে সাহায্য করছে না। বা ভূত্বক পাতলা হয়ে যাওয়া, সেটাও কোনোভাবে পর্বতের মূল ভাগের বৃদ্ধিতে সাহায্য করছে না। আরেকটা কি আছে, সেটা হচ্ছে স্ল্যাব রোল ব্যাক। স্ল্যাব রোল ব্যাক মানে কি, যে ধরো যে আমার এই যে ধরো কোন একটা প্লেট, যেমন ধরো এটা তোমাকে বোঝাই, যেমন ধরো কোন একটা প্লেট, এই প্লেটটা এইভাবে রয়েছে, এই প্লেটটা কি হচ্ছে, কোন একটা মানে এই কোন বল এইভাবে কোন একটা বলের দ্বারা এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে রোল ব্যাক করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাও পর্বতের মূল ভাগের বৃদ্ধিতে কোনোভাবে সহায়ক হচ্ছে না। তাই উত্তর হবে আমার আইসোস্ট্যাটিক রিবাউন্ড। এছাড়া আইসোস্ট্যাটিক রিবাউন্ড কি, সেটাও তোমাদেরকে একটু ছোট করে ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, এটা আমরা সবাই জানি, কোন পর্বতমালা টেথিস সাগরে বন্ধ হয়ে যাওয়ার ফলে গঠিত হয়েছে? উদাহরণ হচ্ছে আমার মানে উত্তর হচ্ছে আমার হিমালয়। হিমালয় পর্বত আমরা জানি টেথিস সাগর ছিল, এবং টেথিস সাগরে প্রচুর পরিমাণে পলি জমতে থাকে, এবং পরবর্তীকালে কি হয়, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সংঘর্ষ হয়, এবং ইন্ডিয়ান প্লেট এবং সংঘর্ষের ফলে এই যে টেথিসের যে সংকীর্ণ ভূভাগটা ছিল, সেই সংকীর্ণ ভূভাগ কি হয়, এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে তৈরি হয়েছে আমাদের হিমালয় পর্বত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কি বলছে, কি বলছে যে ফোল্ড আর থ্রাস্ট বেল্ট সাধারণত দেখতে পাওয়া যায়। এবার দেখো, এই যে তুমি যে অপশন গুলো দেখো, বিচ্যুতি সীমা, ফোল্ড মানে কি, ভাঁজ আমরা জানি। আর থ্রাস্ট বেল্ট মানে কি, যখন কি ওই ভাঁজটা আরো চাপে একটা এইভাবে একটা আরেকটার উপরে এইভাবে চেপে যায়, বেল্টের মতো চেপে যায়, সেটা হচ্ছে থ্রাস্ট বেল্ট। তাহলে এবার দেখো এইখানে যে অপশন গুলো রয়েছে, তুমি যখন পরীক্ষার সময় উত্তর করবে, ধরো কোনো কারণে তোমার উত্তর জানাও না, কিন্তু তোমার যদি কোনো না কোনো জায়গায় তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, বা কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কি অনেক সময় কি হয়, তুমি অপশনকে এলিমিনেট করে যে অপশনটা তোমার পড়ে থাকবে লাস্টে, সেই অপশনটা ধরেও কিন্তু তুমি উত্তর করতে পারবে। যেমন আমি তোমাকে এটাই ভালো করে, তাহলে কি হচ্ছে, ফোল্ড যে জিনিসটা, ভাঁজটা, এই ভাঁজটা যদি তৈরি করতে হয়, তাহলে কি সেক্ষেত্রে কি হতে হবে, সেক্ষেত্রে দুটো প্লেটকে এইভাবে এক অপরের দিকে আসতে হবে, তবে আমার ফোল্ড বা থ্রাস্ট বেল্টটা তৈরি হবে। তাহলে বিচ্যুতি সীমায় কোনোভাবেই হবে না। বিচ্যুতি সীমা মানে কি, যখন একটা ফাটল বরাবর এক অপরের দিক থেকে সরে যাচ্ছে। ঠিক সেইভাবে স্থানান্তর সীমা মানে কি, দুটো প্লেট এক অপরের উল্টো দিকে চলে যাচ্ছে, হবে না। তাহলে পুরো রইলো কি, মহাদেশীয় প্লেট সংঘর্ষ আর মহাসাগরীয় প্লেট সংঘর্ষ। এবার কি হচ্ছে, মহাসাগরীয় সংঘর্ষে আমরা এর আগে পড়েছি, সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখতে পাওয়া যায়, বা তোমার মেখলা ফেখলা এগুলো দেখতে পাওয়া যায়। এবার এই দুটোর মধ্যে সব থেকে যেটা পারফেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে মহাদেশীয় প্লেট সংঘর্ষ। কারণ কি, আমরা জানি তো, দুটো মহাদেশীয় প্লেট যখন এক অপরের দিকে সংঘর্ষ হয়, সেখানে কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা এই জাতীয় কোনো ঘটনা দেখতে পাওয়া যায় না, এবং সেখানে কি হয়, ভাঁজকে আমার ভঙ্গিল পর্বত তৈরি হয়, যেমন আমাদের হিমালয়। তাই ফোল্ড আর থ্রাস্ট বেল্ট সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়, উত্তর হয়ে গেল আমার মহাদেশীয় প্লেট সংঘর্ষে। তাহলে দেখতে পাচ্ছি কিভাবে তুমি অপশনকে, যেহেতু আমার যে অপশন দেওয়া আছে, সেই অপশনকেও কিন্তু তুমি এলিমিনেট করে করেও একটা প্রশ্নের উত্তর করতে পারবে। বোঝা গেল? তো এইভাবেও কিন্তু করতে পারে। তার জন্য আমি বারবার বলছি, আমাদের কিন্তু কনসেপ্ট ক্ল্যারিটি লাগবে। মানে সেটা তোমার এমসিকিউ পরীক্ষা হোক, সেটা তোমার ডেসক্রিপটিভ পরীক্ষা, তুমি যদি কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকে, জিনিসটা কিভাবে হচ্ছে, বা মানে প্রত্যেকটা পাত সীমানা সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, এবং সেখানে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয়, সেটা যদি ধারণা থাকে, তুমি কি করবো, অপশনকে, বাকি যে অপশন আছে সেগুলোকে এলিমিনেট করেও কিন্তু তুমি উত্তর করে আসতে পারবে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কোন নিচের কোনটি উইলসন চক্রের অংশ নয়, নয় বলেছে, ঠিক আছে। সেটা কি? মহাদেশীয় বিভাজন, উপচলন, পর্বত গঠন না ম্যান্টেল প্লুম। তাহলে এবার আমাকে প্রথমে জানতে হবে উইলসন চক্রটা কি। উইলসন চক্র জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার পর্বত গঠনের একটা আহ থিওরি, যেটা বিজ্ঞানী উইলসন তৈরি করেছিল। সেখানে উনি কি বলছেন যে দুটো বিভাজন, মহাদেশীয় যে বিভাজন, এভাবে বিভাজনের ফলে দুটো প্লেট এক অপরের দিক থেকে সরে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, একটা প্লেট এইদিকে একদিকে আসছে এবং আরেকটা প্লেট এইভাবে আসছে এবং আরেকটা প্লেট এইভাবে একদিকে এসে সংঘর্ষ। প্রথমে দুটো প্লেট এক অপরের দিক থেকে সরে যাচ্ছে, মানে বিভাজিত হয়ে যাচ্ছে, এবং বিভাজন হওয়ার পর একটা প্লেট আরেকটা প্লেটের সন্নিকটে আসছে অন্য দিক থেকে। এইদিকে ধরো আরো প্লেট আছে, সে সন্নিকটে আসছে এবং সন্নিকটে আসার ফলে কি হচ্ছে, সেখানে একটা প্লেট নিচের দিকে নেমে যাচ্ছে এবং নিচের দিকে নেমে গিয়ে কি হচ্ছে, সেটা ক্ষয় হচ্ছে, মানে সেই সব গলে যাচ্ছে এবং গলে গলে কি বড় বড় মানে তোমার কি হয়, বড় বড় তোমার ম্যাগমার চেম্বার তৈরি হচ্ছে, যেটা আমার আপার ম্যান্টেলে দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি ম্যান্টেল প্লিউম। মানে এরকম বড় বড় ম্যাগমার প্লিউম বা চেম্বার আমরা আপার ম্যান্টেলে দেখতে পাই। তাহলে সেটা, এবং এই ম্যান্টেল প্লিউম হচ্ছে, এবং এই ম্যান্টেল প্লিউম গুলো কি হচ্ছে, পরবর্তীকালে উপরের দিকে উঠে আসছে এবং উপরের দিকে ভাঁজ খেয়ে এইভাবে বা বাইরের দিকে বেরিয়ে এসে তৈরি করছে কি আমার পর্বত গঠন। তাহলে উইলসন চক্র যে জিনিস, যে পুরো ধারণাটা তোমাকে দিলাম। উইলসন চক্রে তাহলে কি মহাদেশীয় বিভাজন আমরা দেখতে পাচ্ছি। উইলসন চক্রে আমরা কি হচ্ছে, উইলসন চক্র আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে উপচলন, ঠিক আছে। উইলসন চক্র আমরা দেখতে পাচ্ছি পর্বত গঠন। কিন্তু ম্যান্টেল প্লিউম যেটা, এই ম্যান্টেল প্লিউমটা কি হচ্ছে, ম্যান্টেল প্লিউম হচ্ছে আপার ম্যান্টেলের একটা অংশ, যেটা কিন্তু পর্বত গঠনের সময় কখনো বেরিয়ে আসে বা মানে পর্বতের পর্বত গঠনের সময় সাধারণত আগ্নেয় পর্বতের ক্ষেত্রে ম্যান্টেল প্লিউমটা বাইরের দিকে বেরিয়ে আসে। তাছাড়া তো ম্যান্টেল প্লিউম থেকে কি হয় যে ম্যাগমা গুলো এইভাবে বাইরের দিকে বেরিয়ে আসে। ম্যান্টেল প্লিউমটা থেকে ম্যাগমা গুলো তোমার বাইরের দিকে বেরিয়ে আসে। ম্যান্টেল প্লিউম যদি তুমি ভালো করে দেখো তাহলে কি হয়, এরকম একটা এরকম একটা বড় ম্যান্টেলের মধ্যে এরকম একটা বড় ম্যাগমা স্তর দেখতে পাচ্ছি, যেটা এইভাবে পরবর্তীকালে বাইরের দিকে বেরিয়ে আসে। সেটা হচ্ছে ম্যান্টেল প্লিউম। তাহলে উইলসন চক্র অংশ কোনটা হবে না, সেটা হলো আমার ম্যান্টেল প্লিউম, কারণ এটা পর্বত গঠনের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, অ্যাপালেশিয়ান পর্বতমালা, অ্যাপালেশিয়ান যে পর্বতমালা আছে, এই অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন ধরনের অরোজেনির উদাহরণ। অ্যাপালেশিয়ান পর্বতমালা যেটা যেটা হচ্ছে অরোজেনের উদাহরণ, সেটা হচ্ছে আমার প্রাচীন বা প্যালিওজেনিক অরোজেনি। এই অরোজেনি সম্পর্কে তোমরা যখন পড়বে তখন বিভিন্ন ধরনের অরোজেনি আছে, যেটা মানে সক্রিয়, নিষ্ক্রিয়, তারপরে আগ্নেয় অরোজেনি। সক্রিয় অরোজেনি বলতে কি বোঝে, সক্রিয় অরোজেনি মানে হচ্ছে যেখানে পর্বত গঠনটা এখনো পর্যন্ত চলছে, যেমন আমার হিমালয়। নিষ্ক্রিয় অরোজেনি কি, যেখানে পর্বত গঠন আর নতুন ভাবে হচ্ছে না, সেখানে মানে যেমন হচ্ছে আমার আরাবল্লী পর্বত, সেখানে আরাবল্লী পর্বতে কিন্তু পর্বত আর নতুন করে গঠিত হচ্ছে না, পর্বতের ক্ষয় হচ্ছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অরোজেনি। আগ্নেয় অরোজেনি কি, যেখানে আগ্নেয় পর্বত গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে তো সেখানে এবার আবার অরোজেনিকে বিভিন্ন সময়, প্যালিওসেনিক, প্যালিওজয়িক যুগ, ক্রিটেসিয়াস যুগ, এইভাবে বিভিন্ন যুগে যে পর্বতগুলো তৈরি হয়েছে সেই হিসাবেও কিন্তু অরোজেনিকে ভাগ করা হয়। এবং সেইখানে প্রাচীন বা প্যালিওজয়িক অরোজেনিক সময়ে সৃষ্টি হওয়া একটা পর্বত হচ্ছে অ্যাপালেশিয়ান পর্বত। তো অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন ধরনের অরোজেনির উদাহরণ, সেটা হচ্ছে প্রাচীন বা প্যালিওজয়িক অরোজেনি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। সেটা কি বলছে, কি বলেছে, আহ সেটা নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কোন আহ, কোন কোন প্রক্রিয়াটি সংযোগ সীমানে সেডিমেন্টের ভাঁজ ও চেপে যাওয়াকে বোঝায়। কোন প্রক্রিয়াটি সংযোগ সীমাতে এইভাবে যখন সংযোগ সীমাতে আসছে সেডিমেন্টকে ভাঁজ খাওয়াচ্ছে এবং ভাঁজকে এক অপরের উপরে চেপে যাওয়াকে, সেটা কি স্কুইজ হয়ে যাচ্ছে। দেখো ভালো করে দেখো কি হচ্ছে, দুটো, একটা প্লেট এদিক থেকে আসছে, একটা প্লেট এদিক থেকে আসছে, তারপরে এই যে মধ্য অঞ্চলে যে ভূমিভাগটা, সেটা কি হচ্ছে, চাপের ফলে স্কুইজ হচ্ছে, চেপে যাচ্ছে এবং চেপে গিয়ে এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে আমার সংকোচন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে কোনটি পর্বত বেষ্টিত অঞ্চলে পরিবর্তিত শিলা গঠনের প্রধান কারণ। পর্বত বেষ্টিত অঞ্চলে পরিবর্তিত শিলা গঠনের প্রধান কারণ হচ্ছে তীব্র চাপ ও তাপমাত্রা।
আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি। আমরা সাধারণত কি জানি যে হিমালয় পর্বত সাধারণত কি পাললিক শিলা দিয়ে তৈরি, কিন্তু তুমি হিমালয় পর্বতে যদি এখন তার শিলার গঠন বা এখন শিলার যদি বৈশিষ্ট্যগুলো দেখো, সেগুলো কিন্তু রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। কারণ কি, হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়েছে বা যে কোনো পর্বত যখন সৃষ্টি হয়েছে, পর্বত ভাগ তো তৈরি হয়ে গেল, এবং পরবর্তীকালে কি হয়, সেই আমরা জানি কি পরবর্তীকালে আগ্নেয় পর্বত বা পাললিক আগ্নেয় শিলা বা পাললিক শিলা চাপে চাপে এবং তাপে কি হয়, পরিবর্তিত হয়ে সেটা কিসে পরিণত হয়, সেটা রূপান্তরিত শিলাতে পরিণত, এটা আমরা জানি। তাই হিমালয় পর্বতে যদি এখন শিলা আমরা জানতে যাই দেখি, তাহলে সেগুলো কিন্তু এখন রূপান্তরিত শিলা। ঠিক আছে। তাই পর্বত বেষ্টিত অঞ্চলে শিলার যখন পরিবর্তন হয়, তার প্রধান কারণ হচ্ছে তীব্র তাপ ও চাপমাত্রা। কারণ কি, তাপে ও চাপে একটা শিলা, আগ্নেয় শিলা বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, টেরেন অ্যাক্রিয়েশন ধারণা বোঝায়। টেরেন অ্যাক্রিয়েশন জিনিসটা কি? অ্যাক্রিয়েশন মানে হচ্ছে অ্যাড করা বা যোগ করা। তুমি এখানে দেখো যতগুলো অপশন আছে, একটাই অপশন আছে যোগ করা, বৃদ্ধি। কি বলছে, পার্শ্ববর্তী ভূখণ্ডের যোগে মহাদেশের বৃদ্ধি। টেরেন অ্যাক্রিয়েশন জিনিসটা কি বলছি, ধরো একটা পাত একটা পাত একদিকে এইভাবে যাচ্ছে, হচ্ছে, এবং একটা পাত কি হচ্ছে আরেকটা পাতের সঙ্গে গিয়ে যখন এভাবে যুক্ত হচ্ছে, তখন যুক্ত হয়ে কি হচ্ছে, হয়তো এখানে সেখানে একটা ভূমিভাগ তৈরি হয়েছে বা কোনো একটা পর্বত তৈরি হয়েছে, কিন্তু এই টোটালটা কি হলো, একটা নতুন মহাদেশ বা একটা বড় ভূভাগের সৃষ্টি করলো। যেমন আমরা জানি কি, যে যখন প্যানজিয়া প্যান্থালাসা কন্টিনেন্টাল ড্রিফটে আমরা পড়েছি, তখন সেখান থেকে কি, যে মাদাগাস্কার থেকে ভারতীয় ভূখণ্ড ছিটকে আসে এবং ছিটকে এসে আমার এখানে হিমালয় পর্বত তৈরি হয়, ইন্ডিয়ান ইউরাসিয়াল প্লেটের সংঘর্ষ হয়, তার ফলে কি ভারতীয় উপমহাদেশ তৈরি হয়। এই যে জিনিস, এই যে ঘটনা, এটাকে আমরা বলছি টেরেন অ্যাক্রিশন। তো টেরেন অ্যাক্রিশনের ফলে পার্শ্ববর্তী ভূখণ্ডের যোগে মহাদেশের বৃদ্ধি হয়। ঠিক আছে, তো টেরেন অ্যাক্রিশনটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো এবার নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে, কি বলছে, কোন প্রক্রিয়া পর্বত গঠনের সময় মহাদেশীয় ভূত্বকের উত্তোলন ও ঘনত্ব বাড়ায়? কোন প্রক্রিয়া পর্বত গঠনের সময় মহাদেশীয় ভূত্বকের উত্তোলন এবং ঘনত্ব বাড়ায়? সেটা হচ্ছে আমার আহ ডেলামিনেশন। ঠিক আছে। এবার দেখো তুমি এখানেও বাকি যে অপশন গুলো আছে, সেই বাকি অপশন গুলোকে কিন্তু মানে এলিমিনেট করেও করতে পারবে। কি হয় দেখো, পর্বত গঠন বলে দিয়েছে, তাহলে পর্বত গঠনের ক্ষেত্রে স্থানান্তর ফল্টিং তো হবেই না। স্থানান্তর ফল্টিং মানে কি, কোন একটা ফাটল বরাবর একটা হয়ে যাচ্ছে আর একটা প্লেট আরেক দিকে চলে যাচ্ছে, তাহলে স্থানান্তর ফল্টিং হচ্ছে না। মহাসাগরের বিস্তার কি, মহাসাগরের বিস্তারের ফলে আমাদের মিড ওশেনিক রিজ, সেখানে কিন্তু কোনো পথে পর্বত গঠন হয় না, তাহলে মহাসাগরের বিস্তার হলো না। রিফটিং মানে কি, রিফটিং মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্তূপ পর্বত গঠনের ক্ষেত্রে দেখতে পাই যেখানে রিফট ভ্যালি, মানে পর্বত মানে কোনো একটা ভূ মানে কোনো একটা চ্যুতি বরাবর একটা ইয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, একটা জিনিস উপরের দিকে উঠে যাচ্ছে, সেটা হয়ে গেল আমার রিফটিং। তাহলে রিফটিং এখানে হবে না। তাহলে পর্বত গঠনের মহাদেশীয় ভূত্বকের উত্তোলন আর ঘনত্বকে এবারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমার ডেলামিনেশন। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। সেটা কি বলছে যে সেটা কি বলছে যে আমার ল্যারামাইট ওরোজেনি কোন অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত? ল্যারামাইট ওরোজেনি পশ্চিম উত্তর আমেরিকা অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত। এবার ল্যারামাইট ওরোজেনিটা কি, যেমন তোমার একটু আগে আমরা পড়েছিলাম যে প্রাচীন পর্বত, যে প্রাচীন প্রাচীন যে ওরোজেনি, সেরকম ল্যারামাইট ওরোজেনি হচ্ছে একটা নির্দিষ্ট ক্রিটিসিয়াস পিরিয়ড যেটা আছে, ক্রিটিসিয়াস পিরিয়ডে যে বিভিন্ন ধরনের যে আমার পর্বতগুলো সৃষ্টি হয়েছে, সেই পর্বতগুলো সম্পর্কে যখন ধারণা দেয়, তখন সেই ওরোজেনিটাকে আমরা বলি ল্যারামাইট ওরোজেনি। সেই সময় পশ্চিম উত্তর আমেরিকায় যে পর্বতগুলো সেগুলো তৈরি হয়েছিল, তাই ল্যারামাইট ওরোজেনি কি হয়, আমার পশ্চিম উত্তর আমেরিকা ওরোজেনির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলছে, নিচের কোনটি কি বলছে যে ওরোজিনি সম্পর্কে সঠিক? দেখো, ওরোজিনি মানে কি, আমরা জানি কি পর্বত গঠন, তাহলে মহাসাগরীয় রিজে পর্বত গঠন হয় না। মহাসাগরীয় রিজ মানে কি মিড ওশেনিক রিজ, সেখানে পর্বত তো গঠন হবে না, কারণ একটা প্লেট একদিকে সরে যাচ্ছে আর একটা প্লেট আরেক দিকে সরে যাচ্ছে, তাহলে এটা হলো না। ঠিক আছে, এটি শুধুমাত্র আগ্নেয় পর্বত গঠন নয়, ওরোজিনিতে পর্বত গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওরোজিনিতে কি পর্বত গঠন সম্পর্কে ধারণা, কিন্তু সেখানে কি আগ্নেয় পর্বত থাকবে, ভঙ্গিল পর্বত থাকবে, স্তূপ পর্বত থাকবে, তাহলে শুধুমাত্র আগ্নেয় পর্বত গঠন ক্ষেত্রে সেটা হবে না।
টেকটনিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন সেটা তো কখনোই হবে না, কারণ প্লেট টেকটনিক্স এর ফলেই তো আমার বিভিন্ন পর্বতগুলো তৈরি হচ্ছে, প্লেটের মুভমেন্ট হচ্ছে বলেই তো আমার পর্বতগুলো তৈরি হচ্ছে, প্লেটের মুভমেন্ট হচ্ছে বলেই তো ভূমিকম্প হচ্ছে, মিড ওশেনিক রিজ হচ্ছে। তাহলে ওরোজনী তো একেবারেই তোমার প্লেট টেকটনিক্স বা টেকটনিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এটাও হবে না। তাহলে কি হলো, উত্তর কি হলো, এটি ম্যান্টেল সংলগ্ন প্লেট প্লেট গতির মাধ্যমে ঘটে। কারণটা কি, একদম ঠিক, প্লেটের গতি আছে, এই প্লেট এক অপরের দিকে সরে আসছে বলেই তো আমার এক অপরের দিকে আসছে, এক অপরের দিকে আসছে, ধাক্কা খাচ্ছে, তবেই তো আমার পর্বত গঠিত হচ্ছে। এবং কি ম্যান্টেল সংবহন হচ্ছে, আপার ম্যান্টেল থেকে জিনিসটা নিচের দিক থেকে উপরের দিকে, এই যে আপার ম্যান্টেল থেকে জিনিসটা উপরের দিকে উঠে আসছে, যে হিট সার্কেলটা চলছে, এবং ম্যান্টেলের সংবহনের মাধ্যমে আমার আগ্নেয় পর্বত, মানে যে ম্যাগমা, সেটা উপরের দিকে উঠে আসছে, তার ফলে আমার পর্বতগুলো তৈরি হচ্ছে। তাই উত্তর হচ্ছে ওরোজনের সাথে সম্পর্ক সঠিক, সেটা হচ্ছে ম্যান্টেল সংবহন ও প্লেট গতির মাধ্যমে ঘটে। ঠিক আছে, এখানেও দেখো তুমি কিভাবে অপশনকে এলিমিনেট করো, আমি দেখো বাকি তিনটা অপশনকে এলিমিনেট করে দিলাম, ওরোজনের সাথে এদের কোনো সম্পর্ক নেই, যার সম্পর্ক আছে সেটাই উত্তর। ঠিক আছে, অপশনকে এইভাবে এলিমিনেট করেও কিন্তু তুমি করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে প্রাচীন পর্বতমালার মধ্যে সংঘর্ষের প্রমাণস্বরূপ, প্রাচীন পর্বতমালার মধ্যে সংঘর্ষের প্রমাণস্বরূপ, মহাদেশীয় সংঘর্ষের প্রমাণস্বরূপ কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে আমার প্রাচীন পর্বতমালা মহাদেশীয় সংঘর্ষের প্রমাণস্বরূপ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফোল্ড, ন্যাপ ও ক্লিপে। মহাদেশীয় সংঘর্ষ মানে কি, দুটো মহাদেশীয় প্লেট এক অপরের দিকে সংঘর্ষ হবে। মানে যখন আমরা এতক্ষণ ধরে পড়ছি তখন আমরা একটা জিনিস যাচ্ছি, যখন মহাদেশীয় সংঘর্ষ হয় তখন সেখানে কি ভাঁজ খেয়ে আমার ভঙ্গিল পর্বত তৈরি হয়। এখানে দেখো যতগুলো অপশন আছে, ফোল্ড, ন্যাপ মানে ভঙ্গিল পর্বতের কথা এখানে বলছে, বা ভাঁজের কথা বলছে। তাই মহাদেশীয় সংঘর্ষের প্রমাণ সম্পর্কে আমরা এখানে কি পাবো, ফোল্ড, ন্যাপ ও ক্লিপে। বেসিক কমন বেসিক জিনিস দেখো, বুঝতে পারছো? ভাঁজ কোথায় তৈরি হয়, ভাঁজ আমার মহাদেশীয় সংঘর্ষ, প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়। কারণ অপশনের মধ্যে একমাত্র একটা আছে ফোল্ড ন্যাপ ও নিচে। ফোল্ড ন্যাপ আর ক্লিপে জিনিসটা কি, যখন কে ভাঁজ ভাঁজ খায় এবং ভাঁজ খেয়ে কি হয়, চাপে একটা ভাঁজ খেতে খেতে একটা ভাঁজ আরেকটা ভাঁজের উপর চেপে যায়, সেটা হচ্ছে ফোল্ড ন্যাপ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, টেকটনিক এসকেপ ধারণাটি বুঝতে কি বোঝায়? টেকটনিক এসকেপ বলতে বোঝায় যে সংঘর্ষ অঞ্চলে পার্শ্বচাপের মুক্তি। টেকটনিক এসকেপ তোমাদেরকে একটু বলি, টেকটনিক এসকেপ জিনিসটা কি হচ্ছে, যখন সংঘর্ষ, একটা প্লেট আর একটা প্লেটের উপর সংঘর্ষ খাচ্ছে, সংঘর্ষ খাওয়ার ফলে কি হচ্ছে, যে এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে উপরে দিকে উঠেছে। তাহলে এই সময় কি হচ্ছে, দুটো প্লেট যখন এই প্লেটটা এই প্লেটটার দিকে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের ফলে কি হচ্ছে, সংঘর্ষের ফলে কিন্তু চাপটা উপরের দিকে চলে যাচ্ছে, ভাঁজকে উপরের দিকে উঠে যাচ্ছে, তার ফলে কি চাপটা উপরের দিকে চলে যাচ্ছে। এবং এই যে এই যে দুদিকে যে চাপটা ছিল, সেই দুদিকে চাপটা কিন্তু কমে, বলছি টেকটনিক এসকেপ। তার কারণ ব্যাপারটা কি, যখন কি হচ্ছে দুটো প্লেট এক অপরের দিকে আসে তখন কি হচ্ছে, একটা পার্শ্ব চাপ দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, যখন একটা মানে কি হচ্ছে, যখন এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, তখন কি হচ্ছে, চাপটা উপরের দিকে চলে যাচ্ছে এবং পার্শ্ব চাপ যেটা থাকছে, পার্শ্ব চাপ কমে যাচ্ছে। সেই জিনিসটাকে আমরা বলছি টেকটনিক এসকেপ। তা টেকটনিক এসকেপ কি, সংঘর্ষ অঞ্চলে পার্শ্ব চাপের মুক্তি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। স্থানান্তর ফল্ট কিভাবে পরোক্ষভাবে স্থানান্তর ফল্ট কি বলে, স্থানান্তর ফল্ট কিভাবে পরোক্ষভাবে পর্বত গঠনে ভূমিকা রাখে? সেটা কি, সংঘর্ষজনিত পার্শ্বচাপ সামলে। ঠিক আছে, স্থানান্তর ফল্ট মানে কি, মানে কি হচ্ছে, কোন একটা ফল্ট বরাবর কি হচ্ছে, একটা ফল্ট বরাবর একটা প্লেট বা একটা ব্লক এক অপরের দিক থেকে সরে যাচ্ছে, তার স্থানের পরিবর্তন হচ্ছে, একটা প্লেট এক অপরের দিক থেকে সরে যাচ্ছে বা তার স্থানের পরিবর্তন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পরোক্ষভাবে কিভাবে পর্বত গঠনে ভূমিকা করছে, যে সংঘর্ষজনিত যে পার্শ্ব চাপ হচ্ছে, এই যে পার্শ্ব চাপটা হচ্ছে, সেই পার্শ্ব চাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে, যেহেতু স্থানান্তর একটা ফল্ট এইভাবে এক অপরের দিক থেকে সরে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পার্শ্বচাপটা আস্তে আস্তে আমার কমে যাচ্ছে। তাই স্থানান্তর ফল পর্বত গঠনে কিন্তু ডাইরেক্ট কোনো ভূমিকা গ্রহণ করছে না, কিন্তু পরোক্ষভাবে পর্বত গঠন করে, যেহেতু পার্শ্বচাপটা কমে যাচ্ছে এবং ঊর্ধ্বচাপ নিম্নচাপটা বাড়ছে, তার ফলে কি হচ্ছে, একটা ব্লক উপরের দিকে উঠে যাচ্ছে, একটা ব্লক নিচের দিকে নেমে যাচ্ছে, উপরের দিকে যে ব্লকটা উঠছে সেটা উঠেই তো আমার পর্বত তৈরি হচ্ছে। তাই স্থানান্তর ফল প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু একটা পর্বত গঠনের ভূমিকা নেয়। সেটা কিভাবে নেয়, সংঘর্ষজনিত যে পার্শ্বচাপ সেটাকে সামলে একটা পর্বত গঠনে পরোক্ষভাবে ভূমিকা নেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার কি বলছে, যে সেটা হচ্ছে যে কোনটি সংকোচন জনিত টেকটনিক প্রক্রিয়ার লক্ষণ। ঠিক আছে, সংকোচন মানে কি, একটা প্লেট আরেকটা প্লেটের দিকে আসবে এবং সেখানে কি হচ্ছে, সংকোচন হবে, মানে স্কুইজ হবে, এবং স্কুইজ হয়ে কি হবে, এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে একটা পর্বত উঠবে।
এবার দেখ এখানে যতগুলো রয়েছে, গ্রাবেন, হোস্ট, রিফট উপত্যকা, সবই কি আমার স্তূপ পর্বত যখন তৈরি হয় তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কিন্তু সিনক্লাইন আমরা পড়েছি অ্যান্টিক্লাইন সিনক্লাইন, এটা কিসের বৈশিষ্ট্য? ভাঁজ ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। তাই সংকোচনজনিত টেকটনিক প্রক্রিয়ার লক্ষণ হচ্ছে আমার সিনক্লাইন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে গভীর ভূত্বকের শিলা ভূমির উপরে আসা এবং উত্তোলনের ফলে যে প্রক্রিয়া ঘটে তাকে কি বলে? ঠিক আছে, তাকে কি বলে? তাকে বলা হয় আমার এক্সহিউমেশন। এক্সহিউমেশন কি না, গভীর ভূত্বকের শিলা কি হয়, এই যে পুরো যে ঘটনাটা কি হয় না, একটা একটা প্লেটের দিকে সংঘর্ষ হচ্ছে, এবং এই সংঘর্ষের ফলে কি হচ্ছে, এই যে প্লেটটা আস্তে আস্তে চাপে নিচের দিকে নেমে যাচ্ছে, এবং নিচের দিকে নেমে যাওয়ার ফলে কি, যে আমরা জানি কি ভূত্বকে যত নিচের দিকে নামবো আমার উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কি এই প্লেটটা আস্তে আস্তে ক্ষয়িতে শুরু করে, এবং ক্ষয়িতে শুরু হওয়ার পরে কি হয়, সেটা আস্তে আস্তে আবার উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর সেটা আবার কি এই শিলা ম্যাগমা রূপে কি হচ্ছে আমার ওপরের দিকে উঠে আসছে। ঠিক আছে, এবং এই যে উপরের দিকে উঠে আসছে এবং উত্তোলন হচ্ছে, উত্তোলনের ফলে আমার পর্বত তৈরি হচ্ছে। এই যে পুরো প্রসেসটা, এটাকে আমরা বলি এক্সহিউমেশন। তাই গভীর ভূত্বকের শিলা ভূমির উপরে উঠে আসা এবং উত্তোলনের ফলের যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি এক্সহিউমেশন। ঠিক আছে, আইসোস্ট্যাসিস তোমাদেরকে বলে দিয়েছি, সংযোজন কি সেটাও বলে দিয়েছি, ডায়োজেনেসিস কি সেটাও কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। পর্বত গঠনে কি ভূমিকা রাখে? ঠিক আছে, স্ল্যাব পুল পর্বত গঠনে কি রাখে? উপচলন নিয়ন্ত্রণ করে, যার ফলে বলয় গঠিত হয়। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। পুল কি সেটা তোমাদেরকে একটু ধারণা দিই। স্ল্যাব পুল কি হচ্ছে, যে ধরো একটা প্লেট আছে, এবার কি হচ্ছে, এই যে মানে এই যে প্লেটটা ক্ষয়ে যাচ্ছে, প্লেটটা ক্ষয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে এই জায়গাতে ম্যাগমা গলে যাচ্ছে, এবং মানে ম্যাগমা কিছু উষ্ণ হচ্ছে, এবং উষ্ণ হয়ে কিছু উপরের দিকে উঠে আসছে, এবং এই যে উপরের দিকে যখন উঠে আসছে, উঠে গিয়ে মানে উপরে যে মহাদেশীয় প্লেট আছে সেই প্লেটে গিয়ে ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কা কি হচ্ছে, ধাক্কা খেয়ে শীতল হচ্ছে, এবং শীতল হয়ে কি হচ্ছে, তখন সে আবার ভারী হচ্ছে, ভারী হয়ে সে তখন কি হচ্ছে, আবার নিচের দিকে এইভাবে নেমে আসছে। এবং এই যে নিচের দিকে যখন সে নেমে আসে তখন কি হচ্ছে, সে এই যে মহাদেশীয় প্লেটের ঠিক নিচ বরাবর কি হচ্ছে, মানে একটা তার চলন হচ্ছে, উপচলন হচ্ছে, এবং কি হচ্ছে, সে যখন এইভাবে সে যখন চলছে, সে কি করছে, সে প্লেটটাকে আস্তে 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 টেনে নিয়ে যাচ্ছে। স্ল্যাব বা প্লেটকে যখন সে পুল করছে বা টেনে নিয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলছি স্ল্যাব পুল। তাই স্ল্যাব পুল পর্বত গঠনে কি করে, উপচলনকে চলায়, এই যে প্লেটের মুভমেন্টটাকে তৈরি করছে, উপচলন করছে প্লেট, এবং একটা প্লেট এই প্লেটটার উপর আরো আস্তে আস্তে আরো উপরের দিকে চেপে যাচ্ছে, আরো উপরের দিকে যাচ্ছে, তো উপচলন ত্বরান্বিত করছে, এবং তার ফলে কি হচ্ছে, যে বিভিন্ন ছোট ছোট যে বলয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত গুলো ঘটে ঘটে ছোট 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 আমার বলয়গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের মোটামুটি 30 মানে 29টা 30টার মতো কোশ্চেন ছিল। আশা করি তোমার কোশ্চেন গুলো ভালো লেগেছে, এবং প্রত্যেকটা শুধুমাত্র কোশ্চেন করার না, তার সাথে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাও দিলাম, যাতে তোমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবং এই যে এইরকম বিভিন্ন যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যদি স্টাডি নোট তোমাদের পেতে হয়, এই বিভিন্ন চ্যাপ্টারে যে এমসিকিউ আছে সেগুলো যদি পেতে হয়, তাহলে নিচে দেওয়া যে আমাদের এই যে হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে আমাদের ব্যাচ নতুন স্টার্ট হচ্ছে, নতুন ব্যাচে যুক্ত হও, এবং আমাদের সাথে তোমাদের এসএলএসটি পরীক্ষা যে জার্নি, সেই জার্নিটাকে আরো এনজয় করো, এবং সেই জার্নিটাকে আরো ফ্রুটফুল করে তোলো। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করা, বাকি স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা, মক টেস্ট করা, তোমাকে পরীক্ষার জন্য রেডি করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, তো আপাতত এইটুকুই। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। এইরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, এবং আমাদের অনলাইন ব্যাচের সাথে যুক্ত হতে গেলে নিচে দেওয়া যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। আপাতত এইটুকুই, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।